শুনে তো মন মানে না, শুনে বলে পাবো বেহেশখানা, তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে, কে ছাড়ে ভুবনে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। আটটা কিন্তু আরোই জমে উঠেছে। শীত আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু আটটা জমে উঠছে। আচ্ছা, আমরা এর মাঝে আমাদের মধ্যে অনেকেই আঁকছেন, কিন্তু গোপালদা কিন্তু কালচার করছেন। এটা প্রথম রঙ্গন পার্বণে, এটা হয়তো প্রথমবার। আর আমি চলে যাবো কিছু দর্শকের কাছে যারা আসেন। আচ্ছা, আমার সামনে মলিনী আছে। তো মলিনী, রঙ্গন পার্বণের এই সকালটা তোমার কেমন লাগে? আটটাই তো হচ্ছে, তোমার কিরকম মনে হচ্ছে তুমি যদি বলো? আমার কাছে নতুনভাবে এই মঞ্চটাকে এত সুন্দর করে গোছানো হয়েছে রঙ্গন পার্বণের, মানে আড্ডা, গান, ছবি আঁকা, বাচ্চাদের সব মিলিয়ে দারুণ সুন্দর, মানে এ ভাষায় প্রকাশ করা যাবে না, দারুণ সুন্দরতা। থ্যাংক ইউ মলিনী। আস্তে আস্তে তো এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, তাই আমরা যতটা পারি চেষ্টা করছি এই জিনিসগুলোকে একসাথে থাকার, একসাথে রাখার, হাতে হাত ধরে রাখার, যাতে এই জিনিসগুলো চলতে থাকে। শুধু নাটক নয়, যতগুলো আঁকা বলুন, গান বলুন, বা আরো যত জিনিস আছে তাদেরকে একসাথে রাখার একটা আমাদের প্রয়াস। এটাই এই সকালের একটা বিশেষত্ব। আচ্ছা, এরপরে আমরা আবার গানে ফিরে যাচ্ছি, আবার কোনো দর্শকের কাছে যাবো। তোরা কি রেডি রে? ওরা বরং গানের জন্য রেডি হোক। আর সেই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি যে ই সংলাপকে সাথে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের তমলুকে। খুব স্পষ্ট করে বলতে হয় রঙ্গন তমলুকে। এই রঙ্গন তমলুকের প্রধান কর্ণধার শ্রী অনুপম দাশগুপ্তের সঙ্গে আজ আমরা ওঁদের থিয়েটার চর্চার কিছু গল্প শুনব। চলুন। নমস্কার। নমস্কার দাদা। আপনার দলের নাম রঙ্গন। হ্যাঁ, এটুকু জেনে এসেছি। হ্যাঁ, বাকি গল্প আপনার কাছে শুনবো। ঠিক। ই সংলাপের মাধ্যমে দর্শকরা শুনবে রঙ্গন থিয়েটারের গল্প। আপনি শুরু করুন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি মানে পারিবারিক সূত্রে থিয়েটারটা আমার কাছে এসছে। আমার বাবা থিয়েটার করতেন, আমার জেঠু থিয়েটার করতেন, দীর্ঘদিন এখানে তমলুকে নাট্যচর্চা করেছেন তারা, এবং ছোটবেলা থেকে আমি সেই থিয়েটার দেখতে দেখতেই বড় হয়েছি। এবারে আমি যখন নিজের থিয়েটার চর্চা শুরু করি, আমাকে কর্মসূত্রে এবং চাকরি সূত্রে কলকাতায় যেতে হয়, এবং কলকাতায় গিয়ে আমি যখন একটা বৃহত্তর থিয়েটারের সঙ্গে আমার সংস্পর্শে আসি আমি, এবং সেখান থেকে যখন দেখি, তখন আমি আবার এখানে কলকাতা এবং তমলুক দুটো জায়গাতেই তো যাতায়াত চলছে। তো আমি এখানে যে নাট্যচর্চাটা চলছিল তার তুলনায় অনেক কিছু দেখতে দেখতে আমি মানে এটা ফিল করলাম যে আমাদেরকে করতে হলে নতুন করে কিছু করতে হবে। মানে যেটা চলছে এখানে, তখন যেটা চলছিল মানে প্রসেনিয়ামের যে নাটক, প্রসেনিয়ামের নাটক, এবং সেটা হচ্ছে গিয়ে ওই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা যেগুলো হয়ে থাকে আর কি মফস্বলে, সেটাই চলছে। কিন্তু আমাদের নতুন প্রজন্ম তখন দাঁড়িয়ে, আজ থেকে 20-25 বছর আগে যখন আমি থিয়েটারটা শুরু করি, তখন আমার মনে হলো যে যেভাবে থিয়েটারের ভাষা বদলে যাচ্ছে এবং আমরা চারপাশে যে নতুন নতুন জিনিসগুলো দেখছি, সেগুলো আঞ্চলিকভাবেও কি করে করা যায়। মানে এই অঞ্চলের মানুষ কি তাহলে চিরকালই ওই প্রসেনিয়ামের নাটকই দেখবে আর এ করবে? তারা জানুক যে আরো কি ধরনের নাটক আছে। বাদল সরকারের থার্ড থিয়েটার বলুন, বা গত্রস্কি, বা
বিদেশে যে ইউজিনো বারবার যে নাটকের দর্শন, সেইগুলো ইন্টারন্যাশনাল থিয়েটার সম্বন্ধে, ভারতের থিয়েটার সম্বন্ধে, এগুলো এরা একটু জানুক এবং আমরাও শিখি। সে তার মাধ্যমে আমরা নিজেরা শিখবো এবং শেখার মাধ্যমে এখানে দর্শকের সাথেও আমাদের একটা অন্যরকম সম্পর্ক বা যোগাযোগ যাতে তৈরি হয়, সেই কারণে আমরা রঙ্গন দলটা শুরু করি আজ থেকে প্রায় 20 বছর আগে। এটা 2024, 2003-এ আমার সমবয়সী কিছু বন্ধু বান্ধব এবং আমার চেয়ে কম বয়সী যারা আমরা একসাথে আড্ডা মারতাম, সকলেরই নাটকের টুকটাক ছোটবেলায় থিয়েটার করেছে স্কুলে বা এতে, এরকম ছিল। আমি দেখলাম একদম ফ্রেশ ছেলে মেয়ে নিয়ে শুরু করাটা ভালো, যাদের অলরেডি একটা একদম থিয়েটারের একদম ট্রেনিং আছে বা আছে, তাদের সাথে কাজ করাটা একটুখানি মুশকিল। তো আমরা সেভাবেই শুরু করি প্রথমটা, একদমই অ্যামেচার ভাবেই শুরু হয়। এখনো যে খুব একটা প্রফেশনাল হতে পেরেছি তা নয়, কিন্তু অ্যামেচার ভাবেই শুরু হয়। কিন্তু এইভাবে নাটক করতে থাকি, নাটক করতে করতে বিভিন্ন জিনিস সম্বন্ধে জানতে পারি। আমার নাট্যগুরু শ্রী প্রবীর গুহ, ওনার সাথে আমার একটা দীর্ঘদিন, মানে আমার বাবার সাথে ওনার একটা সম্পর্ক ছিল, মানে বন্ধু ছিলেন ওনারা খুব। সেই সূত্রে ওনার সাথে আমার আলাপ হয়। আমি মধ্যমগ্রামের আখড়ায় যাই, প্রায় 1 বছর আমি ওনার কাছ থেকে দেখে ওনার কাজের পদ্ধতি সম্বন্ধে আমি জানি। এইবারে এদিকে দলটাও চলছে, এদিকে নাট্যচর্চাও চলছে এবং আমি প্রবীর গুহ স্যারের ওয়ার্কশপ করার পর বা দীর্ঘ 1 বছর ধরে তার সংস্পর্শে থাকার ফলে আমার নাট্য ভাবনার চিন্তা ভাবনাতেও অনেক পরিবর্তন আসে। যে শুধু প্রসিনিয়াম নয়, যে আরো অন্য কোনো ভাবে কিভাবে থিয়েটারটা করা যায়। তো শুধু প্রবীর বাবুর কথা বলবো না, আরো বিভিন্ন কলকাতার বা মফস্বলে যারা কাজ করছে তাদের সাথেও আমার যোগাযোগ হয় এবং তারা কিভাবে থিয়েটারটা করছে সেগুলো জানার বোঝার চেষ্টা করি। এবং নিজেদের একটা অন্যরকম আঙ্গিকের কি করে নাটক তৈরি করা যায়, আঙ্গিকগতভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং বিষয়গতভাবে আমরা যেটা চেষ্টা করি, মানে আমরা বলি যে আমরা চেষ্টা করি যে আমাদের আঞ্চলিক বিষয় বা আঞ্চলিক ইতিহাস আছে, আমাদের অঞ্চলের কিছু ঘটনা আছে আশেপাশে যেটা ঘটছে এই সময়ে দাঁড়িয়েই, হয়তো সেটা হয়তো খুব একটা আলাদা নয় হুগলির থেকে বা শিলিগুড়ির থেকে বা বাঁকুড়ার থেকে, হয়তো একই গ্রামের রাজনীতির পরিস্থিতি যা বা সেখানকার আর্থসামাজিক অবস্থা যা, একই হয়তো ছবি। কিন্তু আমার জায়গার কথা যদি আমি বলি, আমার লোকাল ল্যাঙ্গুয়েজে, আমার লোকাল আচার আচরণ, সেগুলো আমার অ্যাক্টরদের ক্ষেত্রে অনেক বেশি মানে উপযুক্ত হবে এবং সেটা গ্রহণযোগ্য হবে দর্শকের কাছে। কেননা আমি যদি এখন একটা বাঁকুড়ার নাটক করি, সেখানে বাঁকুড়ার অ্যাকসেন্টটা আমাকে শিখতে হবে, তাদের যে শরীরী ভাষা বা আঙ্গিক সেটা শিখতে হবে। কিন্তু আমি যদি আমার অঞ্চলের লোক সংস্কৃতি বা তাদের আচার আচরণ আমার নাটকে আনি, সেটা অনেক সহজে আসবে তাদের মধ্যে, কারণ তারা সেভাবেই বেড়ে উঠেছে। তো এইগুলো আস্তে আস্তে আমার নাটকে আসতে থাকে। বিষয়ভাবে আমি এখানকার লোকাল যে সমস্যাগুলোকে, আশেপাশের গ্রাম বা মফস্বল শহরে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো আমার নাটকের বিষয় হতে থাকে। এবং নাটকের আঙ্গিকের দিক থেকেও আমরা এখানকার যে লোকাল যেগুলো আছে, ধরুন আমাদের ঝুমুর গান আছে, আমাদের পটের গান আছে, খুব কাছেই পিংলা, আমরা পিংলা গ্রামে গিয়ে সারাদিন থেকেছি আর্টিস্টদের সাথে, থেকে তাদের আচার আচরণ বোঝার চেষ্টা করেছি। সেখানে সব মুসলিম পরিবার, অথচ তারা হিন্দু দেবদেবীদের ছবি আঁকছে, মনসা মঙ্গল পট আঁকছে। সেই জিনিসগুলো কি করে নাটকের মধ্যে আনা যায়। আমি বলবো না যে আমি পটচিত্র নিয়েই নাটক করতে হবে বা তার শিল্পী জীবন, কিন্তু আমি যে নাটকটা করছি সেই নাটকের মধ্যে ওই পটচিত্রটা কি করে আনা যায় বা একটা ঝুমুর গানের রেফারেন্স কি করে আনা যায় এখানে। তারপর আমাদের এখানে জানেন আগে ভাট যাত্রা হতো, এই অঞ্চলের মধ্যেও খুব ছিল, এই পূর্ব মেদিনীপুর অঞ্চলে এই ভাট যাত্রার কিছু অংশ যদি আনা যায়। যাত্রা মানে যে যাত্রা শিল্প আজকে মানে প্রায় অন্যভাবে হচ্ছে, কমার্শিয়ালি হয়তো হয়, কিন্তু একসময় যাত্রার তো একটা বিরাট ট্র্যাডিশন ছিল এবং সেই ট্র্যাডিশনটা আমাদের এখানেও ছিল। সেই আঙ্গিকগুলো যদি নাটকের মধ্যে আসে, এইভাবে হতে হতে 2018-তে আমরা একটা প্রথম এরকম উদ্যোগ নিই যে আমরা একটা এই রাজবাড়িটা, যে এখানে আমরা বসে আছি, এই রাজবাড়িটাকে কেন্দ্র করে, এটা একটা স্পেস, মানে ন্যাচারাল স্পেস, মানে এখানে আমাকে সেট বানাতে হবে না, এখানে আমাকে মঞ্চ বানাতে হবে না, কিছু করতে হবে না, এটাকে কেন্দ্র করে যদি একটা নাটক করা যায়। এবং এই সাইট স্পেসিফিক নাটকের ভাবনা আস্তে আস্তেই আমরা তখন ভাবি যে এইভাবে যারা বাংলায় কাজ করছে বা বাংলার বাইরেও
এইরকম অন্য আঙ্গিকের কাজ করছে, তাদেরও কাজ দেখে আমরা কিছু শিখতে পারি, বা তাদের কাজও আমাদের অঞ্চলের লোকেরা দেখুক, একটা আদান প্রদান চলুক। তো এইভাবে একটা উৎসবের আকার নেয় জিনিসটা। এবং রঙ্গন পার্বণ বলে একটা আমরা উৎসব শুরু করি 2018 প্রথম হয়। আমাদের নিজেদের সাইট স্পেসিফিক থিয়েটারটাকে কেন্দ্র করেই কিন্তু এই পার্বণের ভাবনাটা আসে। প্রথমে আমাদের নিজেদের কিন্তু শুধু একটা নিজেদের নাটক করব, দর্শক আসবে দেখবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু তার বাইরে আর কি করবে? এত বড় একটা জায়গা যখন নেব, প্রশাসনের তরফ থেকে তাদের মানে পারমিশন নিতে হবে, অনুমতি নিয়ে এখানে কাজ করতে হবে। তো তখন আমরা স্থানীয় প্রশাসন এবং রাজবাড়ি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলি, তারা তখন অ্যাকসেপ্ট করে আমাদের এটা, এবং আমরা এখানে রঙ্গন পার্বণ শুরু করি। প্রথম বছর 9টা দল নিয়ে আমরা শুরু করি কাজ। 9টা এরকম বিভিন্ন ধরনের দল যারা অন্য আঙ্গিকে কাজ করছে, কেউ পথনাটক করছে, কেউ কলা নাটক করছে, কেউ মূকাভিনয় করছে, যেগুলো প্রসেনিয়াম কেন্দ্রিক নয়, অল্টারনেটিভ একটা ব্যাপার আছে তাদের মধ্যে। তো বিভিন্ন ধারার এরকম নাটক আমরা বাছাই করে, এবং এই কাজে আমাদের রবিবাবু সাহায্য করেন। সলিল সরকার আরেকজন আছেন নাট্য গবেষক, সেই সলিল বাবুর সাথেও আমাদের কথা হয়, সলিল বাবু আমাদের অনেক হেল্প করে। তো এইভাবে সুপ্রিয় দা আছে বিভাবনের, অনেক, মানে আমি কত মানুষের নাম বলবো আমি জানি না, মানে যারা আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। তো সবাই মিলে আমরা এখানে একটা ফেস্টিভ্যাল শুরু করি, এবং তারপরে এই চর্চাটা যেন আরো মানে কয়েক কদম এগিয়ে যায়। মানে আমাদের দিক থেকেও আমরা সারা বছরে একটা ধারাবাহিকভাবে মানে শুধু একটা উৎসবকে কেন্দ্র করে একটা নাটক তৈরি করছি এরকম নয়, সারা বছরই বিভিন্ন ভাবে আমরা এনগেজ রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের বছরে প্রায় 4-5টা এরকম ইভেন্ট হয় নিজেদের উদ্যোগে। আচ্ছা, ছোট ছোট ইভেন্ট হয়। তো এত বড় রঙ্গন পার্বণের মতো হয়তো একটা বড় ইভেন্ট যেটা বার্ষিকভাবে হচ্ছে, তাছাড়াও আমরা চেষ্টা করি নাট্য দিবস পালন, সেই সময় যদি নাট্য দিবসের সময় কিছু একটা করা যায়। আমরা ডকুমেন্টারি শো করে দেখিয়েছি, মানে এগুলো লোকের দেখানোর দরকার, মানে টেকনোলজিটাও আসা উচিত। আমার মনে হয় যে আজকে যেটা আধুনিক জিনিসটা আছে সেটাও আসা দরকার, এবং সেটা কিভাবে দেখানো যায়, এখানকার দর্শককে একটা ডকুমেন্টারি শো করে সেখানে যদি তারা দেখে, যারা এই ধরনের নাটক নিয়ে কাজ করছে তাদের বক্তব্য শোনা, মানে সেমিনার অ্যারেঞ্জ করা, তারা এসে এখান থেকে বক্তব্য দিয়েছেন, আমাদের মেম্বাররা সমৃদ্ধ হয়েছে, আমাদের সদস্যরা, নাট্যকর্মীরা, এখানকার অঞ্চলে যারা অন্যভাবে নাটক করছে তারাও আসছে, মানে এই কাছাকাছি অঞ্চলে। তো একটা ওই আদান প্রদানের মাধ্যমে ধীরে ধীরে এই শেখাটা চলছে আর কি। এবং এই শেখাটা যে শেখা হয়ে গেছে বা আমরা বিরাট কিছু হয়ে ফেলেছি তা নয়, আমাদের এই নিরন্তর মানে আমরা ডেস্টিনেশনে বিশ্বাস করি না, জার্নিটাই একটা দরকার আর কি। মানে এই জার্নিটাতেই আমরা বিশ্বাস করি। তো এই জার্নিটা চলছে এখন 2018 থেকে আরম্ভ করে আজকে 6 বছর হয়ে গেল রঙ্গন পার্বণ। এবং রঙ্গন পার্বণ ছাড়াও আরো বিভিন্ন যা কাজকর্ম। একসাথে হাতের তালিগুলো যেন না বন্ধ হয়। এই হয়তো বলে চাঁদের হাট, তাই না? একদম। সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারা নতুন রং ঝরে, প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারা নতুন রং ঝরে, সবুজ সবুজে হৃদয় কেমন করে, সবুজ সবুজে হৃদয় কেমন করে, আগুনের মোহনায়
মোহনা। চলছে আর কি। তো এটা তো আপনি একজন থিয়েটার কর্মী হিসেবে বললেন, মানে একজন কর্মীর যে বক্তব্য সেটুকুকে বললেন। এবার আমি বলছি দর্শকদের থেকে কতটা কি সাড়া পান? ধরুন কলকাতা থেকে তো বেশ খানিক দূর তমলুক, তো এখানে দর্শক কেমন, কিভাবে সাড়া পান, মানে দর্শকদের দিক থেকে আপনি কি বলবেন? আচ্ছা, দর্শকের ব্যাপারটা হচ্ছে খুব মানে আনপ্রেডিক্টেবল, মানে আমরা ভাবি দর্শককে একরকম, আবার দর্শককে বোকা ভাবাও যেমন ঠিক না। আবার অনেক সময় এরকম আমরা হয়েছে যে দর্শকের কাছ থেকে যে প্রত্যাশিত দর্শক আমরা চেয়েছি সেটা পাইনি সবসময়। এবারে নাটকের যে 4টে এলিমেন্ট না হলে একটা নাটক হবে না। তাটা একটা হচ্ছে টেক্সট, মানে একটা টেক্সট থাকতেই হবে বা একটা বিষয় থাকতেই হবে। একটা হচ্ছে অভিনেতা বা বা এক পারফর্মার যাদের আমরা একদম। বলি, সেটা অভিনেতা নাও হতে পারে, সেখানে মানে কেউ গান গাইছে বা বাদ্যযন্ত্র বাজাচ্ছে সেটাও পারফরমেন্স হতে পারে, তো আমি পারফর্মার বলবো। থার্ড হচ্ছে একটা জায়গা বা স্পেস, মানে সেটা প্রসেনিয়াম আমরা করি না, কিন্তু প্রসেনিয়াম না করলেও অন্য যে জায়গাটা হচ্ছে সেই স্পেসটা দরকার, মানে যেখানে একদম। এরা মিলিত হবে। ঠিক। এবং ফোর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে দর্শক। আমি কাকে দেখাবো, কার সঙ্গে আমি কমিউনিকেট করবো, কাকে বলবো আমার কথাগুলো, তারা হচ্ছে দর্শক। তো এই দর্শকের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং দর্শকের জায়গাটা যেভাবে মানে কলকাতার থিয়েটার বা প্রসিনিয়াম থিয়েটারে যেভাবে ডেভেলপ হয়েছে, অন্য থিয়েটার বা উম, অন্তরঙ্গ বলুন বা অল্টারনেটিভ বলুন, যে নামই তাকে দিন, আমরা সেভাবে কোনো আলাদা এটাকে ইয়ে করতে চাই না কোনো নামকরণ দিয়ে। কিন্তু সেই জায়গার দর্শক কি শিক্ষিত হতে পারছে, বা সেই শিক্ষিত হওয়ার মানে দায়টা যেমন দর্শকের, সেরকম আমাদেরও, মানে আমাদেরকে তাদের কাছে যেতে হবে, একদমই তাই। শেখাতে হবে। এবং এরকম অনেক দল আছে আমরা জানি, আমাদের হয়তো এখনো সামর্থ্য হয়নি, যে তারা তাদের থিয়েটার নিয়ে তাদের গ্রামে চলে যায়, গ্রামে গিয়ে সেইখানে লোকেদের সাথে কথাবার্তা বলে সেখানে সেই সন্ধ্যাতেই বা বিকেলেই একটা অ্যারেঞ্জমেন্ট করে। আমরা হয়তো এখনো সেটা করতে পারিনি, কিন্তু আমাদের এই চেষ্টাটার মধ্যে, আমাদের এই ফেস্টিভ্যাল বলুন বা অন্যান্য যে সারা বছর যে উদ্যোগগুলো চলে, তার মাধ্যমে আমরা নিরন্তর চেষ্টা করে যাই যে কি করে একটা দর্শক তৈরি করা যায়। আমরা আমাদের রঙ্গনের দলের বাইরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। আজকে আমি যেটা বললাম যে টেকনোলজিকে আমাকে সঙ্গে নিয়ে চলতে হবে। একদম। এবার যে দর্শকগুলো আমার নিয়মিত আসছে, আমি যাদের দেখছি, তাদের আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ রঙ্গন বন্ধু বলে আমি একটা বানিয়েছি। বাহ। রঙ্গন বন্ধুতে আমি তাদের ইনক্লুড করি। ইনক্লুড করার পর তাদের নিজেদের কিছু কিছু পোটেনশিয়ালিটি আছে, মানে তারা দর্শক হলেও কেউ হয়তো কবিতা লেখেন, কেউ হয়তো আবৃত্তি করেন, কেউ হয়তো গান করেন, কেউ হয়তো কোনো বাদ্যযন্ত্র বাজাতেন এক সময়, এখন বাজান না। তাদের মধ্যে সেই তাদের সুপ্ত প্রতিভাগুলো, বা কেউ হয়তো নাটক নিয়েই লেখেন খালি, মানে তার নাটকটা দেখে এসে আমি বললাম 2 কলম লেখো, তুমি তো লিখতে পারো, ঠিক। লিখি। এইভাবে তারা যখন, মানে এটা বোথ ওয়ে প্রসেস হচ্ছে আর কি, তারা আমাদের নাটক দেখে ভালো লাগছে, এবার তারাও তাদের মধ্যেও তো কিছু আছে দেওয়ার। ঠিক। ঠিক। এটা দর্শক তৈরি করার একটা পদ্ধতি বলে আমার মনে হয়েছে, যে তাদেরকে যদি কোনোভাবে ইনক্লুড করা যায় এবং তারা যদি নিজেরা একটা ফিল করে যে হ্যাঁ আমিও এটাতে একটা কন্ট্রিবিউট করলাম। তো এই রঙ্গন বন্ধু শুরু হয়, এবং লকডাউনের সময় আমার মনে আছে যখন থিয়েটার বন্ধ ছিল, কিন্তু আমাদের থিয়েটার বন্ধ থাকেনি, আমরা কি করেছি, অনলাইনে এই সমস্ত রঙ্গন বন্ধুদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি যে আপনারা এই সময় ঘরে বসে কি করছেন, আমাদের রেকর্ড করে পাঠান। আমরা আমাদের ফেসবুক চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা অনেকের কাছে, মানে বাকি তমলুকের যত দর্শক আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। মানে ছোট 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 ক্লিপ বানিয়েছি, কেউ গান গেয়েছেন, কেউ কবিতা বলেছেন, কেউ ছড়া বলেছেন। এবার এটা করতে করতে যখন হলো, এটার পরের স্টেপ আমি বলছি, আমরা 22শে শ্রাবণে একটা প্রোগ্রাম করি, 22শে শ্রাবণে। সেটা কি করি, এই অংশগুলোকে জুড়ে জুড়ে আমরা একটা থিম বানাই, যে 22শে শ্রাবণকে নিয়ে আমরা এরকম একটা ভাবছি যে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ চলে গেছিলেন, কিন্তু এটার ওপর বেস করে অন্য কবিতা বা অন্য লেখকরা কি লেখা লিখেছেন, বা অন্য গান কি হয়েছে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে, রবীন্দ্রনাথের লেখা একটাও না নিয়ে, সেইগুলোকে ইনক্লুড করি। এবং এদের মধ্যে যারা যারা ভালো করছে তাদেরকে দিয়ে রেকর্ড করাই, দিয়ে পুরো ব্যাপারটাকে আমরা মাস্টারিং করে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি। বাহ। এটা কিন্তু পুরো লকডাউনের সময়ই হয়েছে। একেবারেই অন্যরকম উদ্যোগ। হ্যাঁ, যাতে তারাও একটা প্রাউড ফিল করে যে আমি একটা কিছু করলাম, আমি করতে পারি, আমার মধ্যেও এই সম্ভাবনাটা আছে। মানে কোথাও গিয়ে দর্শককেও আস্তে আস্তে পারফরমেন্সের মধ্যে নিয়ে আসে, তারাও মানে করতে চাইবে, এবং তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে যে আমি এভাবে ইনভলভ হতে পারি। যখন সেই লোকটা একটা 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 করে এইভাবে আমার লোকগুলো তৈরি হবে, তারা কিন্তু আমার এই নাটক যখন হবে বা উৎসব যখন হবে, তারা কিন্তু
অটোমেটিক্যালি এটার পার্টিসিপেট হয়ে যাবে। আমি বলি রঙ্গনের বৃহত্তর পরিবার, রঙ্গন ওই 20 জন সদস্য আর নাট্যকর্মী নিয়ে নয়, সেই আমার শহরের সমস্ত মানুষই আমার আসলে এই রঙ্গন পরিবারের আমার অঞ্চলে। এবার এই অঞ্চলের মধ্যে অন্তত থিয়েটারটা ছড়াবার চেষ্টা করি, তারপরে নয় আরেকটু বেরোবো, আরেকটু সীমানাটা বাড়াবো, এইভাবে আর কি। তো এটা একটা প্রসেস চলছে, এটাতেও যে আমরা পুরোপুরি অনেক দর্শক পেয়ে যাচ্ছি তাও না, কিন্তু চেষ্টা চলছে, চেষ্টা যাই চলছে। হোক। সেটা তো শুনে ভালোই লাগলো। আমরাও শুনলাম আজকে একটু অন্যরকম গল্প থিয়েটারের। আপনারাও আসুন, দেখুন রঙ্গন থিয়েটারকে, রঙ্গন থিয়েটারের কাজ দেখুন। ই সংলাপের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ দাদাকে, অনেক নমস্কার। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ।